সকাল 10টা বেজে গেছিল, কিন্তু গীতা তখনও ঘুম থেকে ওঠেনি। এই জন্য শ্বশুরবাড়ির সবাই খুব রাগ করছিল, এমনকি রোহানও খুব চিন্তা ছিল। দেখছো এখনকার দিনের মেয়েদেরকে, আর আমাদের সময় বাড়ির কেউ ওঠার আগেই আমরা তৈরি হয়ে বসে পড়তাম। আর এই মহারানী দেখো, সকাল 10টা বেজে গেল, এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। ও ঠাকুরপো, বউর সাথে কি এমন করলে যে এখনো সে চোখ খুলছে না? বৌদি, আমি তো অনেক আগেই উঠে গেছি, জানি না ওর কি হয়েছে। এরপর শাশুড়ি আর বড় বউ মিলে রান্না করতে গেল, আর রোহান স্নান করতে গেল। শ্বশুরমশাই বাইরে বসে পেপার পড়তে লাগলেন, আর ওর ননদ স্কুল যাওয়ার জন্য রেডি হতে লাগলো। কিন্তু এসবের মধ্যেই সবাই গীতাকে ডেকেই যাচ্ছিল। বড় বৌমা, আমার মনে হচ্ছে গীতাকে ডাকতেই হবে, নালে প্রথম দিন থেকেই ওর অভ্যাসটা খারাপ হয়ে যাবে। আরে ও গীতা বৌমা, তাড়াতাড়ি রান্নাঘরে এসো, এখানে দরকার আছে। শাশুড়ি ডাকতেই গীতা চটপট করে রান্নাঘরে চলে এলো। হ্যাঁ মা, বলুন কি বানাতে হবে? আমি তাড়াতাড়ি করে সব সবজি কেটে দিচ্ছি, তোমরা ততক্ষণ রুটিটা বানিয়ে নাও। বাহ, তুমি তো খুব তাড়াতাড়ি চলে এসছো। আচ্ছা দাও, সবজিগুলো কেটে দাও। তখনই রোহান ওকে বাথরুম থেকে ডাকলো। আরে গীতা, কোথায় তুমি? এখনো ঘুম থেকে ওঠোনি নাকি? তোয়ালেটা ভুলে গেছি, তোয়ালেটা দিয়ে যাও তো। গীতা তখনই তাড়াতাড়ি করে ঘর থেকে টাওয়েলটা নিয়ে ওকে দিয়ে দিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই ছিল যে ওর দুটো পা তখনও রান্নাঘরেই ছিল, যেটা দেখে ওর শাশুড়ি আর যা খুব ভয় পেয়ে যায়। মা, এ কি? গীতা তো চলে গেল, কিন্তু ওর দুটো পা তো এখানে রয়ে গেল, এই দেখুন। হ্যাঁ তাই তো, আমরা আবার ভুল করে বৌমার বদলে ডাইনি নিয়ে আসিনি তো? অন্যদিকে শ্বশুরমশাই হলে বসে পেপার পড়ছিলেন। তখনই তার চা খেতে ইচ্ছা হলে তিনি বৌমাকে ডাকলেন। আরে বৌমা, সকালের 11টা বেজে গেল, এখনো চা পেলাম না। শুকনো মুখেই খবরের কাগজ পড়তে হচ্ছে। এই কথা ওর কানে যেতেই গীতা বাথরুম থেকে রান্নাঘরে এলো, আর সেখান থেকে চায়ের কাপ নিয়ে শ্বশুরমশাইয়ের কাছে গেল। কিন্তু তখনই ওর স্বামী রোহান একটু বেশি অবাক হয়ে গেল, কারণ এখনো পর্যন্ত তার দুটো পা বাথরুমেই ছিল। একই ব্যাপার, গীতার দুটো পা তো এখানে, তাহলে বাইরে কি করে চলে গেল? এরপর শ্বশুরমশাই চায়ের জন্য ধন্যবাদ জানায়, আর অন্যদিকে ওর ননদও স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কেউ আছো এখানে? আমি আমার টাইটা খুঁজে পাচ্ছি না, আমাদের স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে। বাবা, আপনি চাটা খান, আমি নন্দিনীকে টাইটা দিয়ে আসছি। ঠিক আছে বৌমা। এই বলে গীতা এক পলকের মধ্যেই নন্দিনীর ঘরে চলে গেল। কিন্তু ওর দুটো পাই শ্বশুরমশাইয়ের কাছে থেকে গেলে এই দেখে শ্বশুরমশাই ভয় পেয়ে যান। আরে বাবা, এসব কি? বৌমার দুটো পা তো এখানেই রয়েছে, কিন্তু বৌমা যে চলে গেছে, এ কি করে সম্ভব? এরপর গীতার শ্বশুর যখন ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো, তখন ওর শাশুড়ি, বড় যা আর ওর বর ওখানেই চলে আসে। সবাই গীতার ব্যাপারেই কথা বলছিল। তুমি তো হলে বসে শুধু পেপারই পড়ে যাচ্ছিলে, জানো তুমি ছেলের জন্য একটা ডাইনি বৌমা নিয়ে এসেছো। জানো কি হয়েছে? আমরা রান্নাঘরে ছিলাম, আর রোহান বৌমাকে ডাকতেই ও দুপা রান্নাঘরে ছেড়ে ওর কাছে চলে গেল। এইসব দেখে তো আমার গলার থেকে আওয়াজই বেরোচ্ছে না, ঠান্ডার মধ্যে ঘেমে যাচ্ছি। এখন আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি কোনো ভুল মেয়ের সাথে বিয়ে করে নিইনি তো? তখনই ওখানে গীতার ভাসুর চলে আসেন। উনি এসব দেখেননি, তাই ওনার মধ্যে তখনও কোনো ভয়ের ব্যাপার ছিল না। কিন্তু এরপর সবাই নিজেদের সব কথা ওকে বললে সব শুনে ও বলল, দেখো, তোমরা যা বলছো তাতে তো আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু তাও যখন বলছো তাহলে একটা কাজ করা যাক, আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে গীতাকে ডাকি, আর তাহলেই সব সত্যি সামনে চলে আসবে। কি বলো? হ্যাঁ বাবা, তুই এটা ঠিকই বলেছিস। দাঁড়া, আমি বৌমাকে ডাকছি, তাহলে বৌমা তাড়াতাড়ি চলে আসবে। গীতা বৌমা, একটু এদিকে এসো তো মা। শ্বশুরের এই ডাক শুনে গীতা সঙ্গে সঙ্গে তার ননদকে নিয়ে হলে চলে আসে। কিন্তু এরপর সবাই যা দেখল তা দেখে নিজেদের চোখকে ওরা বিশ্বাস করতে পারল না, কারণ গীতার দুটো নয় 8টা পা ছিল। তাই ওকে কেউ ডাকলে ও দুটো পা নিয়ে চলে যেত আর দুটো পা ছেড়ে যেত, আর যাতে এরপর ওকে কেউ ডাকলে ও যাতে ঝটপট যেতে পারে। তখনই গীতা সবাইকে বলে, আরে তোমাদের চোখ এত বড় বড় হয়ে গেছে কেন? আমাকে দেখে ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। বৌমা, তুমি যদি সাধারণ হও তাহলে তো আমরা অসাধারণ মানুষ, আর অসাধারণ মানুষের সাথে সাধারণ মানুষকে থাকতে হবে না। আমরা তো তোমার 8টা পা দেখে খুব ভয়ে আছি। আরে মা, এতে ভয়ের কি আছে? বরং আমার কাজ করতে আরো সুবিধা হয়। আমার এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে দুটো পাই লাগে, আর বাকি পাগুলো আমি অন্য জায়গায় ছেড়ে দিই।
তখনই গীতার ভাসুর একটা বড় কম্বল গীতার উপর চাপিয়ে দিয়ে ওকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়, বাইরে থেকে তালাও লাগিয়ে দেয়। গীতা ভেতর থেকে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ ঘর খোলে না। আরে বাবা, তুই ওকে ঘরে কেন বন্ধ করে রেখেছিস? ও তো আমাদের কোনো ক্ষতি করেনি। বাবা, যখন রোহানি ওকে ভয় পাচ্ছে, ওর সাথে থাকতে চাইছে না, তখন আমাদের তো কিছু করা উচিত না? মানছি ও কোনো ক্ষতি করেনি, কিন্তু তা বলে ৮ পাওয়ালা বইয়ের সাথে কি করে থাকবো? তাই আমি ওকে ঘরে বন্ধ করে রেখেছি। এখন আমি গ্রামের সাধু বাবাকে ডেকে নিয়ে আসছি, উনিই কিছু একটা করবেন। এরপর গীতার ভাসুর গ্রামের কোণে এক অঘরী বাবার কুটিরে চলে গেলেন। এরপর উনি বাবাজিকে গীতার ব্যাপারে সব কথাই খুলে বললেন, আর সবকিছু শুনে বাবাজি কিছু কিছু বুঝতে পারছিলেন। বাবা, তুমি যে মেয়ের কথা বলছো, মনে হচ্ছে ওরকম একটি মেয়ের ব্যাপারে আমিও জানি। যাই হোক, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো, আমি ওর সাথে দেখা করতে চাই। আর ওর থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের। এরপর গীতার ভাসুর ওই অঘরীকে নিয়ে বাড়িতে চলে এলেন। বাবা গীতাকে দেখে চিনতে পারল, আর গীতাও বাবাকে চিনতে পারল। বাবা, ভালোই হয়েছে আপনি এসেছেন। দেখুন না, এরা সবাই আমাকে ভয় পাচ্ছে। আমার ৮ পা, এটাতে আমার কি দোষ? বরং এই ৮ পায়ের জন্যই তো আমি সব কাজ খুব তাড়াতাড়ি করতে পারি। মা, তুই ঠিকই বলছিস, কিন্তু কোনো সাধারণ মানুষ ৮ পাওয়ালা মেয়েকে মেনে নিতে পারবে না। দেখুন, সব থেকে প্রথমে আমি বলতে চাই যে গীতা এবং তার পরিবারকে আমি খুব ভালো করেই চিনি। যখন ও জন্মেছিল তখন ওর পা সাধারণ মেয়ের মতো ছিল না। এটা প্রকৃতিরই চমৎকার বলতে পারো, যে ভগবান ওকে ৮ পা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। ছোটবেলা থেকেই সবাই ওর ওই ৮ পা দেখে ওকে ভয় পেত, তাই ও বিয়ের আগে আমার আদেশেই নিজের ৬টা পা লুকিয়ে রেখেছিল। কিন্তু যাই হোক, সবসময় তো আর দড়ি দিয়ে ৬টা পা বেঁধে রাখা সম্ভব নয়। কিন্তু চিন্তা নেই, ও কাউকেই কোনো ক্ষতি করবে না, কারণ এও তোমাদের মতোই সাধারণ মানুষ। কিন্তু প্রকৃতি ওকে ৮টা পা এক্সট্রা দিয়েছে, তাতে ওর কি দোষ বলুন? বাবা, এরকম কোনো উপায় নেই যে বৌমা শুধু 2টো পাই যাতে থাকে? বলুন না। ওর বাড়ির লোকেরা ওর অপারেশন করার চেষ্টা করেছিল, কিন্তু ডাক্তার বলেছিল যে তাতে ওর প্রাণও যেতে পারে। কিন্তু কিছু কঠিন তান্ত্রিক প্রক্রিয়া আছে যার মাধ্যমে ওর পাকে ঠিক করা যেতে পারে, কিন্তু এতেও ওর জীবনের ঝুঁকি আছে। বাবা, আমি ৮ পায়ের সাথে আর বাঁচতে পারবো না, কারণ সবাই আমাকে দেখলে ভয় পায়। যতই আমার জীবনে ঝুঁকি থাক, আপনি তান্ত্রিক উপায় করে আমার বাকি 6টা পা বাদ দিয়ে দিন। এরপর বাবা প্রায় 3 সপ্তাহ ধরে তান্ত্রিক প্রক্রিয়া করতে লাগলে আস্তে আস্তে ওর 6টা পা ভ্যানিশ হয়ে যায়, আর এরপরও একটা সাধারণ মেয়ে হয়ে যায়। আর এরপর ও নিজের 2টো পা নিয়ে শ্বশুরবাড়িতে সবার সাথে সুখেই দিন কাটাতে লাগে। যাক, অ্যাটলিস্ট ম্যাডাম তাহলে এলেন। সুনীল, সরি, আসলে তুমি তো জানো এই রাস্তাগুলোতে কত ভিড়। তুমি জানো আমি হোস্টেল থেকে 1 ঘন্টা আগে বেরিয়েছি। একে অটো কত দেরি করে পেলাম, তার উপর রাস্তায় এত জাম, কি বলবো। মনে হচ্ছে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তোমার কাছে এসেছি। সে যাই হোক, কেউ কি তোমার সাথে জিততে পারবে কালীমাতা? কি বললে সুনীল তুমি? বাকিদের মতো তুমিও আমাকে নিয়ে মজা করছো? যদি তুমি আমাকে অপছন্দ করো তো? আরে না না, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি তো তোমার মুড ঠিক করার চেষ্টা করছিলাম। থাক সুনীল, আমি সব বুঝেছি। তুমিও বাকিদের মতনই অমন। না সোনালি, এরকম বলো না প্লিজ। আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে হাসাতে গিয়ে কাঁদিয়ে ফেললাম গো, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ভুল করেও আর কখনো কালিমায়ের সঙ্গে পাঙ্গা নিও না, বুঝলে? এই বলে সোনালি জোরে জোরে হাসতে লাগলো। আসলে সুনীল ভেবেছিল যে সোনালি সত্যিই ওর উপর রাগ করেছে, কিন্তু এমনটা তো নয়। আসলে সোনালি খুব হাসি খুশি আর বুদ্ধিমান একটি মেয়ে। সে জানতো যে সুনীল তাকে খুব ভালোবাসে। সোনালির বাড়ি গ্রামে হলেও বাইরে পড়াশোনার জন্য সে গার্লস হোস্টেলে থাকতো, কিন্তু তার গায়ের কালো রঙের জন্য সবাই তাকে অপছন্দ করত। শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবে কিন্তু? হ্যাঁ বলো না। কলেজে তো সেরা রূপসী কত সুন্দরী আছে, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করলে? দেখো সোনালি, আমি ছোটবেলায় এই জ্ঞানের কথাটা বুঝতে পেরেছিলাম যে ভগবান আমাকে কোনো কালো মেয়েকে উদ্ধার করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, বুঝলে? সুনীল আবার? আচ্ছা, সত্যি কথাটা বলছি তাহলে শোনো। এটা সত্যি যে তোমার গায়ের রংটা কালো, আর তুমি কোনো রাজা মহারাজেরও মেয়ে নও যে আমি তোমাকে পয়সার জন্য ভালোবাসবো। তো বুঝেছেন ম্যাডাম, সমস্ত খেলাটা ওই মনের ফ্রিকোয়েন্সির, যা ওই ফর্সা মেয়েগুলোর সাথে মেলেইনি। শুধু মিলেছে তোমার সাথে। তুমি মানো আর না মানো,
তোমার মনের যে সৌন্দর্য আমি দেখতে পেয়েছি তার কেউ দেখতে পাবে না, বুঝলে আমার ব্ল্যাক বিউটি? এটাই হলো আসল কথা। সুনীল আর সোনালি একে অপরকে খুব ভালোবাসত। বিকালবেলায় সোনালি যখন তার হোস্টেলের ঘরে পৌঁছালো তখন সে তার ড্রয়ার খুলে ফোন বার করে দেখে তার ফোনে তার মায়ের 4টে মিস কলস রয়েছে। হ্যালো মা, কেমন আছো তুমি? কেমন আছি, গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় যখন তুই আমার ফোন তুলিস না। মনে উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসে। কোথায় ছিলি তুই? মা, আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। আমার সঙ্গে সুনীল আছে তো। কি বললি? সুনীল? এটাকে? আসলে মা, কিছু না। সোনালি, সত্যি করে বল, তুই আবার কারো চক্করে পড়ে গেলি না তো? না মা, আসলে ও আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে, আমরা কালকেই আসবো তোর বন্ধুর সঙ্গে দেখা করতে। না না মা, তোমার এখানে আসার কোনো দরকার নেই, বললাম তো আমরা শুধু বন্ধু। আমি আর তোমার একটা কথাও শুনবো না। আমি আর তোর বাবা কালকে যাচ্ছি, ব্যাস। ঠিক আছে মা, কিন্তু একটা রিকোয়েস্ট। হ্যাঁ বল। মা, কাল তোমরা একদম সাদামাটা সেজে এসো প্লিজ। এই বলে সোনালি ফোনটা কেটে দিল। গায়ত্রী সোনালির কথা কিছুই বুঝতে পারছিল না। তখন সোনালির বাবা বলল, কি হলো গিন্নি, তুমি এত চিন্তিত কেন? কি আর বলি তোমাকে, আমার মনে হয় শহরের কোনো ছেলে আছে যে সোনালিকে। কি? শুধু নামটা বলো, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি, এক্ষুনি। আরে প্রথমে পুরো কথাটা তো শোনো। আমার মনে হয় সোনালি ওই ছেলেটাকে পছন্দ করে। যখন আমি বললাম কালকে আমরা শহরে যাব, তো সোনালি বলল একদম সাদামাটা সেজে যেতে। এটা তো শুধু দুটোই মানে হতে পারে। হয় সোনালি ওর ওই বন্ধুকে আমাদের ব্যাপারে কিছুই বলেনি, আর নয়তো সোনালি আসলে কে সেটা ওর বন্ধুদের অথবা ওই ছেলেটাকে হয়তো বলতে চায় না। তাই আমরা কাল সাধারণ পোশাকেই যাব। ঠিক আছে গো, এমনটাই করব। গজরাজ সিংহ হলেন তার গ্রামের খুব বড় জমিদার। তার ধনসম্পত্তির কোনো অভাবে ছিল না। তারা বড় একটা বাংলোতে থাকত, আর সোনালি ছিল তাদের একমাত্র মেয়ে। পরের দিন সাদামাটা সাজে তারা দুজন সোনালির কলেজে পৌঁছালো। দেখ, কালো পেতনির ভিখারি বাবা মা এসেছে। আর ঠিক তখনই সুনীল আর সোনালি সেখানে পৌঁছানোর পর সুনীল তাদেরকে প্রণাম করে। সুনীলের সংস্কার দেখে সোনালির বাবা মা খুব খুশি হয়। তা বাবা সুনীল, তুমি আমার মেয়েকে খুশি রাখতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে রানী করে রাখব। আমি যে ওকে খুব ভালোবাসি, আর এমনিতেও আমার চাকরি হয়ে গেছে, শুধু লাস্ট সেমিস্টারটা দিয়েই জয়েন করব। সোনালির বাবা মা দুজনেই সুনীলকে পছন্দ করে, আর এই সম্বন্ধে রাজি হওয়ার পর দুজনেই গ্রামে ফিরে যায়। আমরা ঠিকই বুঝেছিলাম, সুনীল আমাদের ব্যাপারে কিছুই জানে না। সত্যি সোনালি নিজের জন্য হিরে খুঁজেছে। এমন ছেলে তো আমরাও খুঁজে পেতাম না। সত্যি বলছো তুমি? সত্যি ছেলেটা খাঁটি হিরে। গায়ত্রী আর গজরাজ সিংহ সোনালির বুদ্ধিমত্তা আর পছন্দের জন্য খুব খুশি ছিল, কিন্তু সুনীলের মা কমলা এই সম্বন্ধে রাজি ছিল না। সুনীল, দেখ বাবা, আমার কথা শোন। কোথায় তুই হিরের মতো সুন্দর, আর কোথায় ওই কালো পেতনি? তুই তো এখন ভালো চাকরিও করিস, আর কোথায় ওইসব ভিখারি? আরে তোর জন্য তো আমি পরীর মতো মেয়ে নিয়ে আসবো, যে সুন্দরী হবে আবার ধনীও। মা, বাবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরাও তো গরিবই ছিলাম। তারপর তুমি আমাকে পরিশ্রম করে লেখাপড়া করালে, আর এই সমাজে যোগ্য করে তুললে। আমি আর সোনালিও খুব পরিশ্রম করব। আর হ্যাঁ মা, আমি সোনালির মন দেখে ওকে ভালোবেসেছি, ওর ব্যাংক ব্যালেন্স দেখে নয়। সুনীলের জেদের কারণে কমলা চুপ করে গেল, আর সোনালির বাবা মা মিলে তাদের বিয়ে দিয়ে দেয়। আর নিজেদের নতুন জীবনে তারা দুজন খুব খুশিও ছিল। সুনীল অফিসে যেত, আর সোনালি সারা ঘর সামলাতো। কিন্তু তারপরেও সোনালির গাঢ় কায়ের রং আর দারিদ্রতার জন্য তার শাশুড়ি সবসময় তাকে কথা শোনাতো। এভাবেই কিছু মাস কাটার পর কমলা একদিন হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সোনালি খুব তাড়াতাড়ি কমলাকে শহরের সবথেকে বড় হাসপাতালে নিয়ে যায়। আর সোনালির ফোন পাওয়ার পর সুনীলও হাসপাতালে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ সোনালি, তুমি জানো না আজকে তুমি আমার কত বড় উপকার করলে। তুমি কি বলছো? উনি তো আমারও মা। কমলা হাসপাতালে যে রুমটায় ছিল সেটা হাসপাতালের সবচেয়ে দামি রুম। এটা দেখে সুনীল একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে সোনালিকে কিছুই বলেনি। আর সে ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের বসকে ফোন করতে লাগলো, অ্যাডভান্স কিছু স্যালারি পাওয়ার আশায়। আর অন্যদিকে সোনালি তার মাকে ফোন করে বলে, ভগবানের অনেক ধন্যবাদ যে কমলা দিদি সুস্থ আছেন। আচ্ছা মা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসছি ওখানে, কিন্তু এটা বল এবার আমরা কিভাবে যাব? যেমনটা তুমি ঠিক ভাবো মা, আমার মনে হয় এটাই সঠিক সময়।
ঠিক 2 ঘন্টা পর হাসপাতালের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। ওয়েলকাম চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ ডক্টর শর্মা। সব ঠিক আছে তো? ইয়েস স্যার, অল গুড। ডক্টর শর্মা, এ আমার জামাই মিস্টার সুনীল। ও আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। আরে জামাই, আজকে কি প্রণাম করবে না? আর তুমি কোনো চিন্তা করো না, এই হাসপাতালটা আমাদেরই, আর এখানকার লোকও। তুমি কোনো চিন্তা করো না, বেয়ানের কিচ্ছু হবে না। আই অ্যাম এ রয়্যাল ব্ল্যাক বিউটি, ডু ইউ গেট ইট? সুনীল সব কথা বুঝতে পেরেছিল। সুনীল একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু অন্যদিকে সে নিজের উপরে গর্ববোধ করছিল, কারণ সোনালির চোখে সে সত্যিকারের ভালোবাসা প্রমাণ করতে পেরেছে, আর সোনালির মতো ভালো মনের মেয়েকে সে তার জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। Thanks for watching.